একবার ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টেই আপনি ঢুকতে পারছেন না। টাকা আপনারই, কিন্তু সেই টাকা আপনি ব্যবহার করতে পারছেন না। এটা কোনো কাল্পনিক গল্প নয়। ভারতের ডিজিটাল অর্থনীতিতে হাজার হাজার মানুষের জন্য এটাই এখন একটা কঠিন বাস্তব। তো আজকে আমরা এটাই দেখব যে এটা কেন হয় আর আপনার আর্থিক স্বাধীনতা ফিরে পেতে ঠিক কি করতে হবে। হঠাৎ করে এমনটা হলে যে কেউ ঘাবড়ে যেতে পারে, নিজেকে অসহায় মনে হতে পারে, কিন্তু সত্যিটা হলো আপনি অসহায় নন। এই পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারলেই এর বিরুদ্ধে দাঁড়ানোর রাস্তাও খুলে যায়। চলুন সেই প্রক্রিয়াটা নিয়েই কথা বলা যাক। বেশ, তাহলে এই ডিজিটাল ফাঁদটা পাতা হয় কিভাবে? দেখুন, কোনো সমস্যার সমাধান খোঁজার আগে সমস্যাটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে সেটা বোঝাটা খুব জরুরি। চলুন আগে সেটাই দেখি। আসলে পুরো সিস্টেমটা বানানোই হয়েছে স্পিডের জন্য, নির্ভুলতার জন্য নয়। যখনই কোনো সাইবার ক্রাইমের অভিযোগ জমা পড়ে, সঙ্গে সঙ্গে একটা অটোমেটেড সিস্টেম কাজ শুরু করে দেয়। এটা দেখে যে টাকাটা অভিযোগকারীর অ্যাকাউন্ট থেকে কোন কোন অ্যাকাউন্টে গেছে, আর তারপর পুলিশ ওই লাইনে থাকা প্রত্যেকটা ব্যাংকে একটা ডেবিট ফ্রিজ করার নির্দেশ পাঠিয়ে দেয়। উদ্দেশ্যটা ভালো, যাতে টাকাটা উধাও না হয়ে যায়। কিন্তু এর ফলে এমন একটা ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে আগে কাজ হয়, পরে প্রশ্ন করা হয়। আর ঠিক এখানেই সমস্যাটা হয়। সাধারণ নিরপরাধ মানুষ ফেঁসে যান। হয়তো আপনি একজন ব্যবসায়ী যিনি মালের পেমেন্ট পেয়েছেন, বা একজন ফ্রিল্যান্সার যিনি নিজের কাজে টাকা পেয়েছেন। এমনকি আপনি একজন ক্রিপ্টো ট্রেডারও হতে পারেন। আপনার একমাত্র ভুল হলো আপনি এমন একটা লেনদেনের চেনে পড়ে গেছেন যার ওপর আপনার কোনো কন্ট্রোলই ছিল না। তো এখন আসা যাক আসল কথায়, মানে স্ট্র্যাটেজিতে। আপনার আর্থিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য দুটো আইনি শব্দ বোঝাটা ভীষণ জরুরি। এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে পারাটাই কিন্তু আপনার অ্যাকাউন্ট আনফ্রিজ করার লড়াইয়ের প্রথম ধাপ। তাহলে মূল কৌশলটা কি? আপনাকে কর্তৃপক্ষকে বোঝাতে হবে যে তারা যেন আপনার অ্যাকাউন্টের ওপর থেকে এই ডেবিট ফ্রিজ সরিয়ে একটা লিয়েন বসায়। দেখুন, ডেবিট ফ্রিজ মানে আপনার পুরো অ্যাকাউন্টটাই লকড, আপনার জীবনযাত্রাটাই অচল। আর লিয়েন মানে শুধু ওই বিতর্কিত টাকার অঙ্কটা ব্লক থাকবে, বাকি টাকা আপনি যেমন খুশি ব্যবহার করতে পারবেন। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু আপনার জন্য সবকিছু বদলে দিতে পারে। কিন্তু এই কথাটা আপনি কর্তৃপক্ষকে বোঝাবেন কিভাবে? চলুন এবার আমাদের আইনি পরিকাঠামোটা একটু দেখে নিই। এই আইনগুলোই কিন্তু একটা অন্যায্য ফ্রিজের বিরুদ্ধে আপনার ঢাল আর তলোয়ার। তার মানে কি দাঁড়ালো? পুলিশের ক্ষমতা কিন্তু যা খুশি তাই করার নয়, তাদেরও নিয়ম মেনে চলতে হয়। আইন অনুযায়ী একটা অ্যাকাউন্ট ফ্রিজ করলে সেটা সঙ্গে সঙ্গে একজন ম্যাজিস্ট্রেটকে জানানোটা তাদের জন্য বাধ্যতামূলক। আর আমাদের সংবিধানের ২১ নম্বর ধারা আপনার জীবিকার অধিকারকে রক্ষা করে। একটা পুরো অ্যাকাউন্ট অনির্দিষ্টকালের জন্য আটকে রাখাটা সরাসরি সেই অধিকারের বিরোধী। আর ভাববেন না যে এটা শুধু আমাদের কথা, আদালত নিজেও কিন্তু এই কথাই বলছে। দিল্লি হাইকোর্টের এই যুগান্তকারী রায় তো পরিষ্কার করেই বলে দিয়েছে যে এইভাবে ঢালাওভাবে অ্যাকাউন্ট ফ্রিজ করা বন্ধ করতে হবে, বরং বিতর্কিত টাকার উপর লিয়েন বসানোই প্রথম বিকল্প হওয়া উচিত। এই রায়টা আপনার কেসের জন্য একটা বিরাট বড় অস্ত্র। এই সব কিছু মাথায় রেখে চলুন এবার একটা পরিষ্কার ৪ ধাপের অ্যাকশন প্ল্যান দেখে নিই, যেটা আপনাকে আপনার অ্যাকাউন্ট আনফ্রিজ করতে সাহায্য করবে। একদম প্রথম কাজটা শুরু হবে ঠিক সেই মুহূর্তে যখন আপনি জানতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। প্রথম লক্ষ্য হবে ব্যাংক থেকে পরিষ্কার অফিসিয়াল তথ্য বের করা। এটা ছাড়া কিন্তু এক পাও এগোনো যাবে না। এই জায়গাটা কিন্তু ভীষণ জরুরি। ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলুন, কিন্তু মুখে বললে হবে না। আপনার একটা অফিসিয়াল লিখিত প্রমাণ লাগবে, একটা ইমেল বা চিঠি, যেখানে পরিষ্কার করে লেখা থাকবে কোন পুলিশ এজেন্সি কোন কেস নম্বরের ভিত্তিতে কবে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। এই ডকুমেন্টটাই কিন্তু আপনার পরবর্তী সব লড়াইয়ের ভিত্তি। এবার আসা যাক ২ নম্বর ধাপে। এখানে আপনাকে সরাসরি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলতে হবে। ব্যাংক থেকে পাওয়া তথ্য হাতে নিয়ে এবার আপনার কাজ হবে একজন আইনজীবীর সাহায্য নিয়ে পুলিশের কাছে একটা আবেদনপত্র জমা দেওয়া। এর সাথে আপনার পরিচয়পত্র, ব্যাংক স্টেটমেন্ট, আয়ের প্রমাণ, আর সবচেয়ে জরুরি, যে লেনদেন নিয়ে সমস্যা তার সপক্ষে প্রমাণ, যেমন ইনভয়েস বা চুক্তি, সব কিছু দিয়ে দিতে হবে। মানে আপনার কাজ হবে সমস্ত প্রমাণ গুছিয়ে পুলিশের কাছে একটা জলের মতো পরিষ্কার কেস তুলে ধরা যে আপনি নির্দোষ। কিন্তু যদি পুলিশ কোনো উত্তরই না দেয়, তখন কি করবেন? এখানেই আসছে আমাদের ৩ নম্বর আর খুব গুরুত্বপূর্ণ একটা ধাপ, বিষয়টিকে ওপর মহলে নিয়ে যাওয়া। দেখুন, এটা কিন্তু শুধু আরেকটা চিঠি পাঠানো নয়, এটা হলো আরটিআই বা তথ্য জানার অধিকার আইনকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা। এই আইনের জোরে পুলিশ নির্দিষ্ট কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য, যে প্রশ্নগুলো তারা হয়তো এড়িয়ে যেতে চাইবে। তো আসল খেলাটা এখানেই।
আপনি আরটিআই করে দুটো সহজ প্রশ্ন করবেন। 1, অভিযোগের একটা কপি দিন, আর 2, কবে আপনারা আইন মেনে ম্যাজিস্ট্রেটকে এই ফ্রিজের ব্যাপারে জানিয়েছেন। যদি তারা এর উত্তরে স্বীকার করে যে তারা জানায়নি বা জানাতে দেরি করেছে, তাহলে তারা নিজের মুখেই স্বীকার করে নিচ্ছে যে তারা নিয়ম ভেঙেছে, আর এটাই আপনার জন্য একটা বিরাট বড় প্রমাণ। যখন চিঠি বা আরটিআইতেও কাজ হবে না, তখন আপনার শেষ এবং সবচেয়ে শক্তিশালী রাস্তা হলো আদালতের দরজা। এখানে মূলত দুটো পথ খোলা আছে। একটা রাস্তা হলো ম্যাজিস্ট্রেট কোর্টে যাওয়া আর সরাসরি এই অ্যাকাউন্ট ফ্রিজের বিরুদ্ধে আবেদন করা। কিন্তু যদি সবচেয়ে তাড়াতাড়ি আর জোরালো সমাধান চান, তাহলে হাইকোর্টের রিট পিটিশন করাটা প্রায় সেরা উপায় হয়। কারণ সেখানে আপনি সোজাসুজি বলতে পারবেন যে এই ঘটনা আপনার সাংবিধানিক মৌলিক অধিকার লঙ্ঘন করছে। এই পুরো লড়াইটা শেষে আমরা পৌঁছেছি একদম শেষ ধাপে। চলুন এবার দেখা যাক কিভাবে আর্থিক স্বাধীনতা ফিরে পাওয়া যায় আর ভবিষ্যতে এই ধরনের সমস্যা এড়ানো যায়। সবশেষে এটাই বলার যে এই ধরনের মামলায় সফল হতে গেলে 3টে জিনিস লাগে। 1, হাল না ছেড়ে লেগে থাকা। 2, প্রত্যেকটা ধাপের নিখুঁত ডকুমেন্টেশন বা কাগজপত্র ঠিকঠাক রাখা। আর 3, মাথা ঠান্ডা রেখে নিজের আইনি অধিকারগুলো কাজে লাগানো। আর শেষে চলুন দেখে নিই কয়েকটা সাধারণ নিয়ম, যাতে ভবিষ্যতে এই সমস্যায় আর পড়তেই না হয়। যেমন সব লেনদেনের রেকর্ড রাখা, অচেনা লোকের সাথে লেনদেনে সতর্ক থাকা, আর নিজের পাসওয়ার্ড বা ওটিপি কখনো কাউকে না দেওয়া। এই সহজ অভ্যাসগুলোই কিন্তু আপনাকে অন্যের করা অপরাধের জালে জড়িয়ে পড়া থেকে বাঁচাতে পারে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, যেটা শুধু কোনো একজন ব্যক্তির জন্য নয়, পুরো সিস্টেমটার জন্যেই প্রযোজ্য। প্রশ্নটা হলো, এই যে সাইবার ক্রাইম দমনের জন্য এত গতি দরকার, সেই গতির সাথে সাধারণ নিরপরাধ মানুষের প্রতি সুবিচারের মেলবন্ধনটা হবে কিভাবে? আমরা এমন একটা সিস্টেম কিভাবে বানাতে পারি যা অপরাধীদের ধরবে কিন্তু নিরপরাধদের জীবন ধ্বংস করবে না?